আচ্ছা, আপনারা কি জানেন যে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের একটা যুদ্ধ হয়েছিল? এখন হয়তো অনেকেই বলছেন যে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের প্রায় সময় ছোটখাটো সমস্যা হয়ে থাকে। ওয়েট, এটা ছোটখাটো কোনো সমস্যা ছিল না। বলতে পারেন পুরোপুরি প্রো লেভেলের একটা যুদ্ধ হয়েছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে সেই যুদ্ধে কি বাংলাদেশ জয়ী হয়েছে নাকি মিয়ানমার জয়ী হয়েছে? হ্যাঁ ভিউয়ার্স, আজকে সেটাই জানবো। সেই যুদ্ধে বাংলাদেশ জয়ী হয়েছে নাকি মিয়ানমার জয়ী হয়েছে। ভিউয়ার্সগণ, আমি রুবায়েত আছি আপনাদের সঙ্গে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শো উইথ রুবায়েত। তো ভিউয়ার্সগণ, আজকে আমি ট্রেন্ডস নাও ইউটিউব চ্যানেল নিবেদিত একটা ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ ভিডিওর উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা মূলত বাংলাদেশ এবং মিয়ানমারের যুদ্ধকে নিয়ে। হ্যাঁ, বাংলাদেশ এবং মিয়ানমারে একটা যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধটার নাম ছিল নাপ যুদ্ধ, এবং সেই যুদ্ধে বাংলাদেশ জিতেছিল না মিয়ানমার। আসলে সেই যুদ্ধটা কবে সংগঠিত হয়েছিল, কি হয়েছিল সেখানে ইন ডিটেলস, চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে বিস্তারিত বিষয়টা জেনে আসি এবং দেখে আসি। লেটস গেট স্টার্টেড। মাঝে মধ্যে খবর আসে কক্সবাজার বা বান্দরবান সীমান্তে সেনা মজুদ করছে মিয়ানমার, কিংবা সেন্ট মার্টিন দ্বীপকে নিজেদের এলাকা বলে দাবি করা হয়েছে মিয়ানমারের ওয়েবসাইটে। তখন বিভিন্ন গণমাধ্যম এবং ইউটিউব চ্যানেলে গবেষণা শুরু হয়ে যায়। বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে যুদ্ধ লাগলে কারা জিতবে, কার সামরিক সক্ষমতা কেমন, কার ভান্ডারে কি অস্ত্র আর গোলাবারুদ আছে, এসব নিয়ে। কিন্তু অনেকেই জানে না, যুদ্ধ আসলে শুধু গোলাবারুদ দিয়ে যেতে যায় না। যুদ্ধ জিততে লাগে মনোবল, লাগে ক্ষুরাধার মস্তিষ্কের জোর, দেশপ্রেম, সাহস আর তুখর বুদ্ধির প্রমাণ বাংলাদেশের সেনাবাহিনী এবং সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এর আগেও দিয়েছে। 2000 সালে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে হওয়া নাপ যুদ্ধ যা চরম নিদর্শন। সেই যুদ্ধে 600 সেনার লাশ ফেলে পালিয়ে গিয়েছিল মিয়ানমারের ভীতু কাপুরু সেনাবাহিনী। অন্যদিকে বাংলাদেশকে হারাতে হয়নি একটি প্রাণও। প্রিয় দর্শক, আজ সেই নাপ যুদ্ধের সত্যি গল্পই আপনাদেরকে শোনাবো। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সদস্যদের অসীম বীরত্ব গাথা রচিত হয়েছিল যে যুদ্ধে। আজ ভিডিওর 1 সেকেন্ডও মিস করবেন না প্লিজ। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার যে কোনো উত্তেজনার বিষয় যখনই আলোচনায় আসবে, তখনই অবধারিতভাবে চলে আসবে এই নাপ যুদ্ধের কথা। 2000 সালের 8 জানুয়ারি এই যুদ্ধ শুরু হয়েছিল। 3 দিনের এই সামরিক সংঘাতে নজিরবিহীনভাবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের 2500 সৈন্য ঝাঁপিয়ে পড়েছিল মিয়ানমারের সেনা ও নৌবাহিনী 2 ডিভিশন সৈন্যের সামনে, যাদের সম্মিলিত লোকবল ছিল 25,000 লোকের মতো। অর্থাৎ মিয়ানমারের সেনাদের লোকবল ছিল বাংলাদেশের 10 গুণ। এখানে বলে রাখা ভালো, এই যুদ্ধে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী অংশ নেয়নি। তারা আসার আগেই বিডিআরের প্রবল প্রতাপের সামনে টিকতে না পেরে লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছিল প্রতিপক্ষ। আজ থেকে 20 বছর আগে নাফ নদীর তীরে সংঘটিত যুদ্ধের বেশ লম্বা একটা পটভূমি ছিল। 1966 সালে সীমান্ত নিষ্পত্তিকরণের সময় তৎকালীন পাকিস্তান ও বার্মা সরকার একটি চুক্তিতে উপনীত হয়। এই চুক্তির সিদ্ধান্ত অনুযায়ী নাফ নদীর খাতের মাঝের অংশকে 2 দেশের সীমান্ত হিসেবে ঠিক করা হয়। মিয়ানমার অংশে নাফ নদীর 12টি প্রশাখা আছে। চুক্তি অনুযায়ী বার্মা সেই প্রশাখাগুলোতে এমন কোনো পদক্ষেপ নিতে পারত না যা নাফ নদীর গতিপথে বড়সড় পরিবর্তন আনতে পারে, কারণ সবকিছুর উপরে নাফ নদীর খাতের মধ্যভাগকেই আন্তর্জাতিক সীমারেখা হিসেবে সাব্যস্ত করা হয়েছিল। কিন্তু মিয়ানমার সরকার এই চুক্তি অগ্রাহ্য করে 2000 সাল পর্যন্ত 12টির মধ্যে 11টিতেই বাঁধ নির্মাণ করে। এতে করে নাফ নদীর মূল প্রবাহ বাংলাদেশের দিকে সরে আসে এবং প্রায় 2500 একর ভূখণ্ড বাংলাদেশ হারিয়ে ফেলে। 2000 সালে মিয়ানমার সর্বশেষ প্রশাখাতেও বাঁধ দিতে চাইলে 2 দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে বাদানুবাদের সূত্রপাত হয়। কয়েক দফা 2 দেশের মধ্যে উত্তপ্ত ও অশোভন ভাষায় চিঠি চালাচালিও হয়। এই বাঁধ হয়ে গেলে নাফ নদীর বাংলাদেশের অংশে ভাঙনের সৃষ্টি হতো, যা টেকনাফ শহরের অস্তিত্ব বিলীন করে দিতে পারত। 1999 সালের শেষ নাগাদ কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হলে শক্তি প্রয়োগের মাধ্যমে বাঁধ দেওয়ার প্রচেষ্টা ভণ্ডুল করে দেওয়া ছাড়া আর কোনো রাস্তা বন্ধ হয়ে যায়। মিয়ানমারের সেনারা আঘাত হানার জন্য প্রস্তুত হয়। এদিকে বিডিআরও গোপন সূত্রে খবর পায় মিয়ানমারের এই অপতৎপরতা। গোপনের প্রস্তুতি শুরু হয়ে যায় যুদ্ধের। তৎকালীন বিডিআর মহাপরিচালক ছিলেন মেজর জেনারেল ALM ফজলুর রহমান। তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা, কাজেই সাহস ছিল বুক ভর্তি। মিয়ানমারের সেনাবাহিনীর পক্ষ থেকে যখন অপমানসূচক ভাষায় চিঠি পাঠানো হয়েছিল বিডিআর এর কাছে, তিনিও তখন সৌজন্যতার ধার না ধরে কড়া জবাব দিয়েছিলেন, কারণ তিনি জানতেন বাস্টার্ডদের সঙ্গে খেলতে হলে ওদের মতো হয়েই খেলতে হয়। কথা ঠিক, আসলে মিয়ানমার বাস্টার্ড। হ্যাঁ, আমি আমার অনেকগুলো ভিডিওতেই বলেছি যে মিয়ানমারকে আমার কাছে কোনো দেশ মনে হয় না, ঠিক আছে, খুবই উচ্ছৃঙ্খল একটা দেশ মনে হয়। আর এখন আবারও এই কথাটা আমি কেন বললাম সেটাও বলছি। দেখুন, বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের যে চুক্তিটা হয়েছিল নাফ নদীকে নিয়ে, সেখানে কিন্তু চুক্তিতে বলা হয়েছিল মিয়ানমার কোনো ধরনের এমন কিছু করতে পারবে না বা এমন কোনো পদক্ষেপ নিতে পারবে না যার ফলে নাফ নদীর যেই গতিপথ আছে
সেটার কোনো ধরনের পরিবর্তন বা সমস্যার সম্মুখীন হতে। তবে মিয়ানমার কি সেই কথা রেখেছিল? না, সত্যি তারা সেই কথাটা রাখেনি, যার ফলে যে নাফ নদী রয়েছে সেটা বাংলাদেশের দিকে চলে এসে বাংলাদেশের অনেক বেশি একর, ২,৫০০-এর মতো একর পানির নিচে তলিয়ে দেয়। পরবর্তীতে কিন্তু সমস্যাটার উৎপত্তি হয়। বাংলাদেশের যে বর্ডার গার্ড রয়েছে তারা পুরোপুরি খেপে যায় এবং যেটা বললেন তিনি, তারাও বুঝে যায় যে কিভাবে তাদের সাহায্য করতে হবে। তাহলে চলুন ভিউয়ার্স বাকি অংশটা দেখে আসি। মিয়ানমারের চেয়ে সামরিক শক্তিতে পিছিয়ে থাকলেও ফজলুর রহমান জানতেন তুখোড় সামরিক কৌশল দিয়ে তাদেরকে প্রতিহত করাটা খুব বেশি কঠিন হবে না। অসম সাহসিকতার সাথে তিনি এক রাতে নিজের সিদ্ধান্তেই মর্টারের গোলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ২৫ লাখ গোলাবারুদ কক্সবাজারে পাঠিয়ে দেন। এর মধ্যে অর্ধেক তিনি কক্সবাজারে মোতায়েন রাখার আদেশ দেন, আর বাকি গোলাবারুদ সীমান্তে পাঠিয়ে দেন। উচ্চপদস্থ কর্মকর্তাদের সীমান্তে মোতায়েন করে অভিযানের দিক নির্দেশনা প্রদান করেন মহাপরিচালক স্বয়ং। যুদ্ধ শুরু হয়েছিল জানুয়ারি ৮ তারিখ দুপুর ২:৩০টায়। জেনারেল ফজলুর রহমান সেদিন নিয়মিত সীমান্ত পরিদর্শনের অংশ হিসেবে দিনাজপুরে অবস্থান করছিলেন। সেখান থেকেই তিনি কোডওয়ার্ডের মাধ্যমে অপারেশন শুরুর আদেশ দেন। কোডওয়ার্ড ছিল সরল এক শব্দ, বিসমিল্লাহ। যুদ্ধ শুরু হয়েছিল টেকনাফের ওয়াইকং ইউনিয়নে তোতার দ্বীপ সংলগ্ন অঞ্চলে। এখানে নাফ নদীর একটি বাঁকের সামনে প্রথম গুলি শুরু করে বিডিআর, অর্থাৎ এটি ছিল একটি আক্রমণাত্মক এঙ্গেজমেন্ট। দেশি বিদেশি প্রচার মাধ্যম গুরুত্বের সাথে এই যুদ্ধের খবরাখবর প্রদান করে। যুদ্ধ শুরুর কিছুক্ষণের মধ্যেই জয় পরাজয় স্পষ্ট হয়ে যেতে থাকলো। বাংলাদেশকে বড়সড় একটা ধাক্কা দেওয়ার যে মাস্টার প্ল্যান রেঙ্গুনে বসে মিয়ানমারের সামরিক কর্তারা বানিয়েছিলেন সেটা অকার্যকর হয়ে গেল সীমান্তে এসে। মিয়ানমারের ভেতরে থাকা বাংলাদেশি গোয়েন্দারা প্রতিপক্ষের প্রচুর ক্ষয়ক্ষতির খবর আনতে লাগলো। প্রায় ৬ শতাধিক সৈন্য ও বাঁধ নির্মাণের শ্রমিক বিডিআরের এই হামলায় বেঘরে মারা গিয়েছিল ৩ দিনের মধ্যে। এই বিপুল ক্ষয়ক্ষতির পেছনে ছিল জেনারেল ফজলুর রহমানের এক অভিনব পরিকল্পনা। তিনি এলিমেন্ট অফ সারপ্রাইজ বা ঝুঁকিপূর্ণ মাইন্ড গেম খেলছিলেন। ইচ্ছা করে দুপুরকে আক্রমণ শুরুর সময় হিসেবে নির্ধারণ করেছিলেন। সাধারণত কোনো সামরিক হামলা ভোরবেলা অথবা রাতেই সংঘটিত হয়ে থাকে। দুপুরে আক্রমণ শুরু করা কিছুটা নজিরবিহীন। মনস্তাত্ত্বিকভাবে দুপুরের দিকে শারীরিক কারণে মানুষের মধ্যে কিছুটা শৈথিল্য থাকে, আলস্য এসে উপস্থিত হয়, আর শীতের দুপুরে এই শৈথিল্য আরো বেশি কাজ করে। এই পরিকল্পনা সফল হয়েছিল। নিয়মিত রুটিনের বাইরে অন্য ধরনের আক্রমণে হতভম্ব হয়ে পড়েছিল মিয়ানমারের সেনারা। অথচ মিয়ানমারের মোট সেনা সংখ্যা ছিল ২৫,০০০ আর বাংলাদেশের মাত্র ২,৫০০। অর্থাৎ জেনারেল ফজলুর রহমানকে লড়তে হয়েছিল ১০ গুণ বেশি শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে। তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনীও তখনও অংশগ্রহণ করেনি যুদ্ধে, বিডিআর একাই লড়েছে। যুদ্ধ শুরুর কয়েক ঘন্টার মধ্যে রেঙ্গুনের কর্তা ব্যক্তিদের টনক নড়ে। মিয়ানমারের জান্তা সরকারের প্রথম জেনারেল থান শোয়ে ৯ জানুয়ারি তড়িঘড়ি করে রেঙ্গুনে নিযুক্ত বিদেশি সাংবাদিক ও রাষ্ট্রদূতদের তলব করে ঘোষণা করেন যে বাংলার সাথে যুদ্ধে লিপ্ত হবার কোনো পরিকল্পনা তার দেশের নেই। যে ভুল বোঝাবুঝির কারণে সীমান্তে সংঘাতময় পরিস্থিতির জন্ম হয়েছে তার নিরসনে তিনি বাংলাদেশের সাথে নিঃস্বার্থ আলোচনার প্রস্তাব দেন। যুদ্ধ থেকে একতরফা প্রত্যাহারের কারণে ১০ জানুয়ারি নাগাদ যুদ্ধ স্থিমিত হয়ে পড়ে। বার্মার নিঃশর্ত আলোচনার প্রস্তাব গ্রহণ করতে বাংলাদেশ থেকে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল মংডু গিয়েছিল। নাফ যুদ্ধে সবচেয়ে বিরল যে কৃতিত্ব বিডিআর অর্জন করে তা হচ্ছে শূন্য মৃত্যুহার। ৩ দিন ব্যাপী ঘোরতর যুদ্ধে বার্মার তরফে ৬০০-র বেশি সেনা এবং নাগরিক নিহত হলেও বিডিআরের একজনেরও প্রাণহানি ঘটেনি। তবে গুলিবিদ্ধ হয়ে আহতের ঘটনা ঘটেছিল। যে কোনো সামরিক অভিযানের ক্ষেত্রে যা বিরল একটা দৃষ্টান্ত। যুদ্ধে বিজয়ের স্বীকৃতি স্বরূপ তৎকালীন সরকার যুদ্ধে অংশগ্রহণকারী প্রত্যেক সৈনিককে অপারেশন নাফ পদক নামে একটি বীরত্বসূচক তাম্র পদক প্রদান করে। ইতিহাসে প্রথমবার বিডিআর সেনাবাহিনীর অংশীদারি ছাড়াই কোনো যুদ্ধে একক বীরত্ব পদক লাভ করে। মিয়ানমার চীনের বন্ধু হতে পারে, তাদের ভান্ডারে আধুনিক অস্ত্র থাকতে পারে, তাদের সেনারা চীনের সঙ্গে যৌথ মহড়া করার কারণে অনেক পারদর্শীও হতে পারে, কিন্তু সম্মুখ সমরে আমাদের সেনা, আমাদের সীমান্তরক্ষীরা যেভাবে সাহস নিয়ে বুক চিতিয়ে দাঁড়ায় সেটা তারা কখনো করতে পারবে না। আমাদের সার্বভৌমত্বের উপর কেউ আঘাত হানলে ২০ বছর আগে নাফ যুদ্ধে যেভাবে জবাব দেওয়া হয়েছিল আবারও সেই একই ফল হবে। আগেরবার ৬০০ লাশ গুনতে হয়েছিল মিয়ানমারকে, ভবিষ্যতে ঝামেলা করলে আরো বেশি গুনবে। এই দেশটা রক্তের দামে কেনা, সম্ভ্রমের দামে কেনা। তার দিকে কেউ হাত বাড়ালে সেই হাত ভেঙে দিতে আমরা মোটেও কার্পণ্য করব না কখনো। শেষ করছি এই পর্ব। ভিডিওটি বিন্দুমাত্র ভালো লাগলেও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ থাকবে। ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, কনফারেন্স নাও ইউটিউব চ্যানেল নিবেদিত আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনারা তো দেখতেই পেলেন। দেখুন, প্রথম আমি টেস্ট না ইউটিউব চ্যানেলের নির্মাতা বা এই ভিডিওটা যিনি বানিয়েছিলেন তাকে আমি থ্যাঙ্কস জানাচ্ছি, কারণ ওনার যে এই কথা বলার ধরনটা ছিল সত্যি প্রতিবাদীমূলক। মানে ওনার কথাগুলো ছিল শুনে সত্যি খুবই ভালো লাগছিল। তো যাই হোক ভিউয়ার্স, মিয়ানমার কখনো বাংলাদেশের সঙ্গে টিকতে পারবে না। এখন কথা হচ্ছে মিয়ানমারের কাছে যাই থাকুক না কেন,
দেখুন আমাদের ভারতে কিন্তু বাংলাদেশকে আয়তনে ছোট মনে করে অনেক জীব বলে, কিন্তু কৌশলগত দিক থেকে বাংলাদেশ আসলেই দুর্বল নয়। তো ভিউয়ার্সগণ, এখন বাংলাদেশ এবং মিয়ানমার টপিকসে আসছে। সেটা হচ্ছে যে দেখুন, বাংলাদেশ সেনাবাহিনীকে ছাড়াই শুধুমাত্র বাংলাদেশের বর্ডার গার্ড যেই কাজটা করে দেখিয়েছে, ঠিক আছে, 25,000 সৈন্যের বিরুদ্ধে মাত্র 2500 সৈন্য লড়েছে বাংলাদেশের। মানে ভাবা যায় বিষয়টা কি হয়েছে। এখন কোন সাহসী মিয়ানমার আবারও বাংলাদেশের সঙ্গে সমস্যার তৈরি করার চেষ্টা করে আমি জানি না। তবে বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের সমস্যা করার চেষ্টা করলে মিয়ানমারের অবস্থা এবার পুরোপুরি অন্যরকম হয়ে যাবে। হ্যাঁ, একে তো মিয়ানমারের মধ্যে বিদ্রোহ চলছে, তার উপর বাংলাদেশের সঙ্গে যদি অন্যরকম কোনো কিছু করতে আসে বা চেষ্টা করে, তাহলে কিছু বলার নেই আর। তো যাই হোক ভিউয়ার্স, কেমন লেগেছে আপনাদের কাছে আজকের ভিডিওটা? নাফিজুদ্দিন সম্পর্কে যদি আপনার ব্যক্তিগত মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। এবং আজকের রিঅ্যাকশন ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। বিদায় নিচ্ছি এখানে ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।